কোটিপতি বাবার একমাত্র ছেলে যে রাগের মাথায় বাড়ি ছেড়ে দিয়েছিল, কিন্তু রাস্তায় এক অচেনা মেয়ে যা করল তা তার পুরো জীবন বদলে দিল। বিকেলের শান্ত মুহূর্ত ছিল। মুম্বাইয়ের অভিজাত এলাকার এক বিলাসবহুল পেন্ট হাউসে বিকেলের রোদ এসে পড়ছিল। সেই বাড়িতে বাস করত রোহান সেনগুপ্ত, দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি ব্যবসায়ী দেবরাজ সেনগুপ্তের একমাত্র ছেলে। তাদের জীবনে প্রাচুর্যের কোনো কমতি ছিল না। বিশাল ফ্ল্যাট, বিদেশি গাড়ি, অসংখ্য কর্মচারী, সবকিছুই উপস্থিত ছিল। কিন্তু রোহানের হৃদয় সবসময় সেই সব অসহায় মানুষদের জন্য কাঁদত যাদের দুবেলা খাবার জুটত না। সে প্রায়ই বাবাকে বোঝানোর চেষ্টা করত, বাবা, আমাদের যখন এত সম্পদ, তখন সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। কিন্তু দেবরাজ সেনগুপ্তের জবাব সবসময় অপরিবর্তিত থাকত, রোহান, আবেগ দিয়ে এই জগৎ চলে না, চলে ক্ষমতা আর অর্থ দিয়ে। সেদিন বিকেলেও এমন একটি ঘটনা ঘটল যা রোহানের পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। রোহান নিজের স্পোর্টস কারে করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। আকাশ পরিষ্কার ছিল এবং ট্রাফিকও খুব একটা ছিল না। হঠাৎ তার চোখ পড়ল ফুটপাতের একপাশে পড়ে থাকা এক ডেলিভারি বয়ের দিকে। ছেলেটি সম্ভবত অতিরিক্ত পরিশ্রমে অসুস্থ হয়ে পড়েছিল। তার সাইকেলটা উল্টে ছিল এবং সে শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল। পথচারীরা তাকে পাশ কাটিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু কেউ সাহায্যে এগিয়ে আসছিল না। রোহান এক মুহূর্ত না ভেবে গাড়ি থামালো। সে দ্রুত ছুটে গিয়ে ছেলেটির কাছে বসল। ভাই, তোমার কি কষ্ট হচ্ছে? অসুস্থ ছেলেটি হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, সারাদিন কিছু খাইনি, মাথা ঘুরে পড়ে গেছি। রোহানের খুব কষ্ট হলো। সে সাথে সাথে তার গাড়ির চালককে নির্দেশ দিল, ওনাকে পেছনের সিটে শুইয়ে দাও, আমরা ক্লিনিকে যাব। চালক কিছুটা ইতস্তত করে বলল, ছোট স্যার, বড় স্যার জানলে? রোহান ধমক দিয়ে উঠল, আমি যা নির্দেশ দিচ্ছি তাই পালন করো। অল্প সময়ের মাঝেই অসুস্থ ডেলিভারি বয়কে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হলো। চিকিৎসক জানালেন আর কিছুক্ষণ দেরি হলে ছেলেটি হয়তো কোমায় চলে যেত। রোহান বিন্দুমাত্র দ্বিধা না করে চিকিৎসার যাবতীয় বিল পরিশোধ করে দিল। সুস্থ হওয়ার পর ছেলেটি কৃতজ্ঞতায় কেঁদে ফেলল, স্যার, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। রোহান মুচকি হেসে সেখান থেকে বিদায় নিল। তার কেবলই মনে হচ্ছিল সে একজন মানুষের প্রতি তার দায়িত্ব পালন করেছে। তবে সে ঘুণাক্ষরেও টের পায়নি যে এই সাধারণ ঘটনাটি তার এবং তার বাবার মাঝে এক বিশাল দেয়াল তৈরি করে দেবে। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, তখন দেবরাজ সেনগুপ্ত প্রচণ্ড ক্রোধে সোফায় বসেছিলেন। রোহান ড্রয়িং রুমে পা রাখতেই তিনি গর্জে উঠলেন, রোহান, তুমি কি বুঝতে পারছ আজ তুমি কি কাণ্ড ঘটিয়েছ? রোহান কিছুটা ঘাবড়ে গেল। কি হয়েছে বাবা? দেবরাজ সেনগুপ্ত রাগে ফেটে পড়লেন, তুমি আমাদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে রাস্তার এক ভবঘুরেকে ক্লিনিকে নিয়ে গেছ এবং তার পেছনে কাড়ি কাড়ি টাকা উড়িয়েছ। রোহান নম্র স্বরে জবাব দিল, বাবা, ছেলেটি মুমূর্ষ ছিল, আমি যদি তাকে ফেলে আসতাম তবে। দেবরাজ সেনগুপ্ত তাকে কথা শেষ করতে দিলেন না। তো কি হয়েছে? তুমি কি সারা শহরের ঠিকাদারি নিয়ে বসেছ? রোহানের বুকে কথাগুলো তীরের মতো বিঁধল। বাবা, সেও তো একজন মানুষ। দেবরাজ সেনগুপ্তের কণ্ঠস্বর আরও রুক্ষ হয়ে উঠল, মানুষ? এরা সবসময় ধনীদের আবেগের সুযোগ নিতে চায়। এই সহজ সত্যিটা তোমার মাথায় ঢোকে না কেন? রোহানের দু চোখ ছলছল করে উঠল। আমাদের যদি সামর্থ্য থাকে তবে বিপদগ্রস্তকে সাহায্য করাটা অপরাধ হতে যাবে কেন? দেবরাজ সেনগুপ্ত কঠোরভাবে বললেন, অপরাধ এই কারণে যে তুমি আমার অর্থ আর প্রতিপত্তিকে নিজের খেয়ালে ওড়াচ্ছ। রোহান আর চুপ থাকতে পারল না। সম্মান বা প্রতিপত্তি ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা যায় না বাবা, মাপা হয় মানুষের প্রতি ভালোবাসা দিয়ে। পুরো ঘর কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল। দেবরাজ সেনগুপ্ত দাঁত কামড়ে বললেন, তোমার যদি ভিখারিদের প্রতি এতই দরদ থাকে তবে এই প্রাসাদে তোমার থাকার কোনো অধিকার নেই। এই বাক্যটি রোহানের অস্তিত্ব কাঁপিয়ে দিল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর অস্ফুট স্বরে উচ্চারণ করল, ঠিক আছে বাবা, হয়তো আপনার কথাই ঠিক। সে কাল বিলম্ব না করে নিজের কামরায় চলে গেল। সেখানে পৌঁছতেই তার দুগাল বেয়ে অশ্রু ঝরতে শুরু করল। তার নিজের কানকেও বিশ্বাস হচ্ছিল না যে জন্মদাতা পিতা তাকে এমন কথা শোনাতে পারেন। সে কিছুক্ষণ বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ একটি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করল। সে ওয়ার্ড্রোব খুলল, একটি ট্রাভেল ব্যাগ বের করে তাতে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ঢুকিয়ে নিল। তারপর ডেস্কে রাখা প্যাডে লিখল, বাবা, মানবতা যদি এই বাড়িতে অপরাধ বলে গণ্য হয় তবে আমি এই জায়গার উপযুক্ত নই। যেদিন আপনি টাকার চেয়ে মানুষের জীবনের মূল্য বেশি বলে মনে করবেন, সেদিনই আমি ফিরব। রোহান চিরকুটটা বিছানার উপর ফেলে রাখল এবং নিঃশব্দে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। বাইরে তখন গোধূলির আলো ম্লান হয়ে আসছিল।
রোহান শেষবারের মতো তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টের দিকে তাকালো, তারপর আর পিছু না ফিরে গন্তব্যহীনভাবে হাঁটতে শুরু করল। সে জানত না রাতটা সে কোথায় কাটাবে, শুধু এটুকু অনুভব করছিল যে ওই স্বার্থপর পরিবেশ থেকে তার দূরে যাওয়া প্রয়োজন। সে ফুটপাত ধরে এগোতে থাকল। সন্ধ্যার বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছিল। রাস্তার চারপাশ গাড়ির হর্ন আর পথচারীদের কোলাহলে মুখরিত ছিল। রোহান তার জীবনে এই প্রথম পকেটে টাকা ছাড়া, কোনো বডিগার্ড ছাড়া একাকী এভাবে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল। তার কাছে মনে হচ্ছিল সে যেন আজই প্রথম বাস্তব পৃথিবীর রুক্ষতা অনুভব করছে। অনেকটা পথ হাঁটার পর সে একটি ব্যস্ত মোড়ে এসে পৌঁছালো। সেখানে সিগন্যাল নষ্ট থাকায় গাড়ির প্রবল জটলা ছিল, আর রাস্তার দুপাশে অনেক ফেরিওয়ালা বসেছিল। রোহান বেশ ক্লান্ত বোধ করছিল। সে একটি ল্যাম্পপোস্টের কাছে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে চারপাশ দেখতে লাগল। ঠিক তখনই তার দৃষ্টি একটু দূরের একটি ঘটনার দিকে আটকে গেল। এক দৃষ্টিহীন ব্যক্তি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু গাড়ির গতি এত বেশি ছিল যে তিনি ঘাবড়ে গিয়ে রাস্তার মাঝখানেই আটকে পড়লেন। চালকরা বিরক্তি নিয়ে হর্ন দিচ্ছিল, কেউ তাকে পথ ছেড়ে দিচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে ফুটপাত থেকে এক তরুণী দৌড়ে রাস্তার মাঝে চলে গেল। সে দুই হাত প্রসারিত করে চলন্ত গাড়িগুলোকে থামার নির্দেশ দিল এবং দৃষ্টিহীন লোকটির লাঠি ধরে খুব সাবধানে তাকে ফুটপাতে নিয়ে এলো। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা নিরাপদে রাস্তা পার হয়ে গেল। দৃষ্টিহীন লোকটি কৃতজ্ঞতায় বললেন, ঈশ্বর তোমার মঙ্গল করুন মা। তরুণীটি মিষ্টি হেসে উত্তর দিল, এটা তো আমার দায়িত্ব ছিল দাদু, সাবধানে বাড়ি ফিরবেন। রোহান একটু দূর থেকে পুরো দৃশ্যটি দেখল। মেয়েটির এই অকৃত্রিম সাহসিকতা আর পরোপকারী মনোভাব তার হৃদয় ছুঁয়ে গেল। কিছুক্ষণ পর ওই তরুণীটি রাস্তার ধারের একটি পুরনো বইয়ের দোকানে ফিরে গেল। পাশের ফলের দোকানদারকে বলল, চাচা, আজ বিক্রি কেমন? ফলওয়ালা হাসি মুখে উত্তর দিল, নিশা, তুমি তো আজ আবার দেরি করে দোকান খুললে। হ্যাঁ চাচা, একটা ছোট ঝামেলায় আটকে পড়েছিলাম। রোহানি প্রথম তার নাম জানতে পারল, নিশা। নিশা নামের ওই মেয়েটির বয়স 22-23-এর কাছাকাছি হবে। পরনে সাধারণ সালোয়ার কামিজ, চোখে মুখে কোনো প্রসাধন নেই, কিন্তু তার চাহনিতে এক অদ্ভুত মায়া আর সততা খেলা করছিল। রোহান মুগ্ধ হয়ে তাকে পর্যবেক্ষণ করতে থাকল। ঠিক তখনই একটি বেপরোয়া সাইকেল হঠাৎ রোহানের পাশ ঘেঁষে চলে গেল। রোহান চমকে গিয়ে ফুটপাতের কিনারা থেকে প্রায় পড়েই যাচ্ছিল। এমন সময় কেউ একজন তার শার্টের হাতা শক্ত করে চেপে ধরল। সামলে! রোহান মুখ ঘুরিয়ে দেখল, এ তো সেই নিশা। সে দ্রুত রোহানকে টেনে নিরাপদ স্থানে নিয়ে এলো। রোহান কিছুটা হতভম্ব হয়ে পড়েছিল। ধন্যবাদ আপনাকে। নিশা শান্ত হেসে জবাব দিল, সাবধানে চলবেন, এই মোড়টার অবস্থা খুব খারাপ। রোহান কেবল মাথা নাড়ল। নিশা এবার একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখল। তার মনে হলো এই যুবকটি হয়তো কোনো বিপদে পড়েছে। সে প্রশ্ন করল, আপনার শরীর ঠিক আছে তো? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত আর দিগ্ভ্রান্ত। রোহান কয়েক মুহূর্ত নীরব থাকল। এরপর অস্ফুট স্বরে বলল, হ্যাঁ, আসলে আমি একটু চিন্তিত ছিলাম। নিশা বলল, আপনার যদি নির্দিষ্ট কোনো গন্তব্য থাকে তবে আমাকে বলতে পারেন, আমি এলাকার অলিগলি সব চিনি। রোহান ম্লান হাসল। সত্যি বলতে আমার গন্তব্য কোথায় তা আমি নিজেই জানি না। নিশা ভ্রু কুঁচকাল, মানে কি? রোহান একটি দীর্ঘশ্বাস ফেলল। আমি আমার নিজের বাড়ি থেকে চিরতরে চলে এসেছি। নিশা কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইল, কিন্তু সে কোনো বাড়াবাড়ি রকমের বিস্ময় প্রকাশ করল না। শুধু ধীর গলায় বলল, যদি ঘটনা সেটাই হয় তবে সবার আগে আপনার একটু বিশ্রাম নেওয়া আর জল খাওয়া প্রয়োজন। সে তাকে নিজের বইয়ের দোকানের পেছনের একটি ছোট বেঞ্চে বসালো। চাচা, ওকে একটু জল দিন তো। রোহান জল পান করল। তার বুকের ধুকপুকানি কিছুটা কমল। নিশা প্রশ্ন করল, আপনার নাম কি? রোহান। আমি নিশা। দুজনেই এরপর কিছুক্ষণ চুপচাপ বসে রইল। চারপাশের কোলাহল আগের মতোই চলছিল। হঠাৎ করেই রাস্তার বিপরীত দিক থেকে একটা বিশাল হট্টগোলের আওয়াজ ভেসে এলো। একজন লোক পাগলের মতো ছুটছিল আর তার পেছনে কয়েকজন লোক তাড়া করছিল। চারপাশের মানুষ চিৎকার করছিল, ধরো ধরো, ল্যাপটপ চোর! রোহান চমকে উঠল। চোরটি প্রাণপণে ছুটতে ছুটতে ঠিক সেই বইয়ের দোকানের দিকেই আসতে লাগল যেখানে নিশা আর রোহান ছিল। হঠাৎ লোকটির পা একটি ইটে আটকে গেল এবং সে আছলে পড়ল। তার হাত থেকে একটি দামি ব্রিফকেস ছিটকে রাস্তায় পড়ে গেল। পেছনে ধাওয়া করা লোকেরাও ততক্ষণে সেখানে চলে এলো। তারা হাঁপাতে হাঁপাতে চোরটার ওপর চড়াও হলো। আমাদের কোম্পানির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটোটাইপ চুরি করে পালাচ্ছিল শয়তানটা। রোহানের চোখ ওই ব্রিফকেসের ওপর পড়ল। ব্রিফকেসের মুখটা খুলে গিয়েছিল এবং ভেতরে একটি পরিচিত লোগো আঁকা ল্যাপটপ দেখা যাচ্ছিল।
ঠিক সেই মুহূর্তে একটি কালো রঙের মার্সিডিজ এসে সেখানে ব্রেক কষল। গাড়ি থেকে দুজন স্যুট পরা কর্মকর্তা দ্রুত নেমে এলো। তারা সোজা ব্রিফকেসটার কাছে গিয়ে ল্যাপটপটি পরীক্ষা করতে লাগল। তাদের একজন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, সেনগুপ্ত টেকনোলজিসের মেন সার্ভার কোডটা অন্তত বেঁচে গেল। এ কথা শোনা মাত্রই রোহানের মাথায় আকাশ ভেঙে পড়ল। সেনগুপ্ত টেকনোলজিস, এটা তো তার বাবারই ফার্ম। নিশাও এই কথাগুলো শুনছিল। সে নিচু স্বরে বলল, দেখে তো মনে হচ্ছে খুব বড় কোনো কোম্পানির ব্যাপার স্যাপার। ঠিক তখনই ওই কর্মকর্তাদের একজনের নজর রোহানের দিকে গেল। সে ভূত দেখার মতো চমকে উঠল। দ্বিতীয় ব্যক্তিটিও তার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। রোহান প্রমাদ গুনল। প্রথম কর্মকর্তাটি আমতা আমতা করে বলল, আরে ইনি তো দেবরাজ স্যারের ছেলে রোহান স্যার। নিশা রীতিমতো হতবাক। সে চোখ বড় বড় করে রোহানের দিকে তাকালো। সে বুঝতে পারল এই ছেলেটি এতক্ষণ তার আসল পরিচয় গোপন করে রেখেছিল। কিন্তু আসল চমক তো তখনও বাকি। ঠিক সেই সুযোগে মাটিতে পড়ে থাকা চোরটি হঠাৎ ধাক্কা দিয়ে উঠে পালানোর চেষ্টা করল। নিশা এক মুহূর্ত দেরি না করে নিজের দোকানের একটি ভারী বইয়ের বান্ডিল চোরটার পায়ের কাছে ছড়ে মারল। চোরটি আবার মুখ থুবড়ে পড়ল। নড়বি না একদম। মুহূর্তের মধ্যেই পথচারীরা তাকে ঘিরে ফেলল। তখন ওই কর্মকর্তাদের একজন বলল, এই ল্যাপটপটা যদি আজ চুরি হয়ে যেত তবে সেনগুপ্ত টেকনোলজিসের 100 কোটি টাকার প্রজেক্ট ধ্বংস হয়ে যেত। নিশা চোরটার শার্টের কলার শক্ত করে ধরে রেখেছিল। রোহান নির্বাক হয়ে পুরো দৃশ্যটি দেখছিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশের টহল গাড়ি সেখানে এসে উপস্থিত হল। চোরটিকে তাদের হাতে তুলে দেওয়া হলো। কোম্পানির প্রধান কর্মকর্তা নিশার দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সুরে বলল, মা, তুমি আজ যে উপকার করেছ তা বলে বোঝানো যাবে না। এরপর সে রোহানের দিকে ফিরে বলল, স্যার, এই মেয়েটি যদি সঠিক সময়ে বাধা না দিত তবে এই কোডগুলো আজ চিরতরে হারিয়ে যেত। রোহানের দৃষ্টি নিশার উপর স্থির হয়ে রইল। সে অবাক হয়ে ভাবছিল, যে মেয়েটির সাথে মাত্র কয়েক মিনিট আগে তার পরিচয় হল, সে নিজের অজান্তেই তার বাবার কোম্পানিকে এক বিশাল ধ্বংসের হাত থেকে রক্ষা করল। আর এটাই ছিল সেই সন্ধিক্ষণ যেখান থেকে রোহান এবং নিশার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছিল। কারণ নিশা তখনও জানত না যে সে যাকে আশ্রয় দিয়েছে সে ওই কোম্পানিরই একমাত্র উত্তরাধিকারী, যার 100 কোটি টাকার সম্পদ সে মাত্রই রক্ষা করল। রোহান নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি বারবার নিশার দিকে ঘুরে যাচ্ছিল। একটু আগে পর্যন্ত সে তাকে খুব সাধারণ এক ফেরিওয়ালা ভাবছিল, কিন্তু যেভাবে সে সাহসের সাথে অপরাধীকে রুখে দিল তাতে রোহান তার প্রতি এক গভীর শ্রদ্ধা অনুভব করল। পুলিশ চোরটিকে নিয়ে চলে গেল। কোম্পানির 2 কর্মকর্তা তখনও বিস্ময়ের ঘরে ছিল। তাদের একজন নিশাকে উদ্দেশ্য করে বলল, বোন, তুমি আজ যা করেছ তার কোনো তুলনাই হয় না। নিশা খুব স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিল, আমি তো কেবল দেখলাম একটা অন্যায় হচ্ছে, তাই বাধা দিলাম। এতে এত বড় করে দেখার কিছু নেই। দ্বিতীয় কর্মকর্তাটি বলল, তুমি জানো না এই ডিভাইসের মূল্য কত? এটা একটা বিশাল সাম্রাজ্যের ভবিষ্যৎ। নিশা মৃদু হেসে বলল, মূল্য যাই হোক না কেন, চুরি করাটা তো অপরাধ। রোহান নীরবে সব শুনছিল। তার হৃদয়ে নিশার জন্য সম্মানের জায়গাটা আরও প্রশস্ত হল। আস্তে আস্তে রাস্তার ভিড় কমতে শুরু করল। কোম্পানির লোকেরা গাড়িতে উঠে চলে গেল। রাস্তাটি আবার তার আগের রূপে ফিরে এলো। নিশা এবার রোহানের দিকে ঘুরল। আপনি ঠিক আছেন তো? রোহান মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু আজ যা ঘটল তা সত্যি অভাবনীয়। নিশা হেসে ফেলল। এই শহরে প্রতিদিন কত কিছুই না ঘটে। এরপর সে কিছুটা ইতস্তত করে প্রশ্ন করল, আমি কি একটা কথা জানতে পারি? বলুন। একটু আগে ওই স্যুট পরা লোকগুলো আপনাকে স্যার বলে সম্বোধন করল কেন? আপনি কি ওদের আগে থেকেই চেনেন? রোহান কয়েক মুহূর্ত নীরব থাকল। সে মনে মনে ভাবল, এখন কি তার আসল পরিচয়টা প্রকাশ করা উচিত? এরপর সে দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমি ওদের চিনি। নিশা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কিভাবে? রোহান শান্ত স্বরে বলল, কারণ ওরা যে প্রতিষ্ঠানে চাকরি করে সেই প্রতিষ্ঠানের মালিক আমার বাবা। নিশা চমকে 2 পা পিছিয়ে গেল। মানে? রোহান নিচু গলায় বলল, আমার বাবার নাম দেবরাজ সেনগুপ্ত। নিশার চোখ বিস্ময়ে বিস্ফারিত হল। সে খবরের কাগজে এই নাম বহুবার পড়েছে। দেবরাজ সেনগুপ্ত, দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ীদের একজন। নিশা কয়েক সেকেন্ড কোনো কথাই বলতে পারল না। এরপর সে একটু হেসে বলল, তার মানে আপনি সেই বিখ্যাত সেনগুপ্ত পরিবারের ছেলে? রোহান মাথা নিচু করে সম্মতি জানালো, হ্যাঁ। কিছুক্ষণ দুজনের মাঝেই এক অদ্ভুত নীরবতা কাজ করল। এরপর নিশা প্রশ্ন করল, কিন্তু আপনি তো একটু আগে বললেন যে আপনি বাড়ি ছেড়ে চলে এসেছেন।
রোহান তখন ধীরে ধীরে তার পুরো ঘটনাটা খুলে বলল। অসুস্থ ডেলিভারি বয়কে বাঁচানো, বাবার সাথে আদর্শগত সংঘাত এবং পরিশেষে বাড়ি ছাড়ার কঠিন সিদ্ধান্ত। নিশা মনোযোগ দিয়ে সব শুনল। রোহানের কথা শেষ হলে সে দৃঢ় কণ্ঠে বলল, আপনি একদম সঠিক কাজ করেছেন। রোহান অবাক হয়ে তাকালো। সত্যি? নিশা বলল, মানুষের জীবন বাঁচানো কখনোই অপরাধ হতে পারে না। অপরাধী তো তারা যারা বিপদে মুখ ফিরিয়ে নেয়। নিশার এই কথায় রোহান যেন প্রাণ ফিরে পেল। জীবনে প্রথমবারের মতো তার মনে হলো কেউ তাকে সত্যিই বুঝতে পেরেছে। ঠিক তখনই রাস্তার ওপাশ দিয়ে একটি সাদা রঙের এসইউভি দ্রুত গতিতে এসে ব্রেক কষল। গাড়ি থেকে দুজন হৃষ্টপুষ্ট লোক নেমে এদিক ওদিক তাকাতে লাগল। রোহানের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সর্বনাশ! নিশা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? রোহান ফিসফিস করে বলল, এরা আমার বাবার প্রাইভেট সিকিউরিটি। নিশা দেখল লোকগুলো সত্যি কাউকে হন্যে হয়ে খুঁজছে। রোহান আতঙ্কিত গলায় বলল, ওরা আমাকে দেখতে পেলে জোর করে ঘাড় ধারে বাড়ি নিয়ে যাবে। নিশা এক মুহূর্ত দেরি না করে বলল, আপনি জলদি আমার সাথে আসুন। সে তাকে নিজের বইয়ের দোকানের পেছনের একটি সরু গলিতে টেনে নিয়ে গেল। দুজনে একটি পুরনো দেয়ালের আড়ালে ঘাপটি মেরে বসল। কয়েক মিনিট পরেই সিকিউরিটির লোকগুলো ওই গলিটার মুখ দিয়ে হেঁটে গেল। একজন আরেকজনকে বলছিল, স্যার কড়া নির্দেশ দিয়েছেন, পুরো শহর তন্ন তন্ন করে খুঁজতে হবে। অন্যজন বলল, ছোট স্যার পায়ে হেঁটে বেশি দূর যেতে পারবেন না। তারা সামনের দিকে এগিয়ে গেল। রোহান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, অনেক ধন্যবাদ। নিশা হেসে বলল, আরে এতে ধন্যবাদের কি আছে। কিছুক্ষণ পর তারা আবার রাস্তায় ফিরে এলো। ততক্ষণে শহরের বাতিগুলো জ্বলতে শুরু করেছে। নিশা জিজ্ঞেস করল, এখন আপনার পরিকল্পনা কি? রোহান ম্লান হেসে বলল, সত্যি বলতে আমি নিজেও জানি না। নিশা কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, আপনি চাইলে আজকের রাতটা অন্তত আমাদের বাড়িতে কাটাতে পারেন। রোহান বিস্ময় নিয়ে তার দিকে তাকালো। নিশা দ্রুত যোগ করল, মানে আমাদের বাড়িতে আমার মা আর ছোট ভাই আছে, আপনি সেখানে নিরাপদে থাকতে পারবেন। কাল সকালে না হয় ভেবে দেখবেন কি করা যায়। নিশার কণ্ঠের আন্তরিকতা রোহানকে মুগ্ধ করল। সে একটু হেসে সম্মতি জানালো, ঠিক আছে। দুজনে একসাথে হাঁটতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই তারা শহরের একটি বস্তি এলাকায় এসে পৌঁছালো। ঘিঞ্জি পরিবেশ, সরু রাস্তা আর ছোট ছোট খুপড়ি ঘর। রোহান এমন পরিবেশে আগে কখনো পা রাখেনি। নিশা একটি টিনের চাল দেওয়া ঘরের সামনে এসে দাঁড়ালো। এটাই আমার বাড়ি। তারা ভেতরে ঢুকল। ঘরের ভেতরটা খুবই সাদামাটা। সেখানে একজন বয়স্ক মহিলা সেলাই মেশিনে কাজ করছিলেন এবং পাশে 12-13 বছরের একটি ছেলে অঙ্ক কষছিল। নিশা হেসে বলল, মা, এ হলো রোহান। রাস্তায় পরিচয় হলো, একটা বিশেষ বিপদে পড়েছে, তাই ভাবলাম আজ আমাদের এখানেই থাকুক। মহিলা অত্যন্ত স্নেহের সাথে বললেন, আসো বাবা, ভেতরে এসে বসো। রোহান কিছুটা সংকোচ নিয়ে একটি কাঠের চেয়ারে বসল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার মনে হতে লাগলো যেন সে নিজেরই কোনো আপনজনের বাড়িতে এসেছে। অন্যদিকে দেবরাজ সেনগুপ্তের অফিসে তখন চূড়ান্ত উত্তেজনা বিরাজ করছিল। তিনি তার কর্মচারীদের উপর চিৎকার করছিলেন, রোহানের কোনো খোঁজ পেলে কি না? সিকিউরিটি চিফ মাথা নিচু করে বলল, স্যার, আমরা সব জায়গায় লোক পাঠিয়েছি, এখনও কোনো সন্ধান মেলেনি। দেবরাজ সেনগুপ্তের চোখে মুখে স্পষ্ট উদ্বেগ ফুটে উঠল। বিকেলের আগের মাথায় ছেলেকে তাড়িয়ে দিয়ে এখন তিনি নিজেই অনুতপ্ত হচ্ছিলেন। তিনি বিড়বিড় করে বললেন, ঈশ্বর, আমার ছেলেটা যেন নিরাপদে থাকে। অথচ নিশার বাড়িতে তখন সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশ। নিশার ছোট ভাই আকাশ চা বানিয়ে নিয়ে এলো। দাদা, আপনি কি করেন? রোহান হেসে উত্তর দিল, আমি ইউনিভার্সিটিতে পড়ি। আকাশ বলল, আমার দিদিও সারাদিন অনেক কষ্ট করে, দোকান চালায় আবার রাতে পড়াশুনো করে। নিশা ধমক দিয়ে বলল, এই তুই চুপ করবি? আকাশ খিলখিল করে হেসে উঠল। রোহান এসব দেখে অবাক হচ্ছিল। এত অভাবের সংসার, অথচ এদের মনে কত শান্তি। ঠিক তখনই নিশার পুরনো মোবাইল ফোনটা বেজে উঠল। সে ফোন রিসিভ করল। হ্যালো। অপর প্রান্ত থেকে বলা হলো, আপনি কি নিশা বলছেন? হ্যাঁ, আমরা সেনগুপ্ত টেকনোলজিস থেকে ফোন করেছি। আপনাকে এখনই একবার আমাদের হেড অফিসে আসতে হবে। নিশা ঘাবড়ে গেল। কিন্তু কেন? আপনি আজ আমাদের কোম্পানির যে ক্ষতিটা বাঁচিয়েছেন, সেজন্য আমাদের চেয়ারম্যান স্যার আপনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে চান। নিশা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, আমি আসছি। কল কেটে গেল। নিশা রোহানের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে তোমার বাবা আমাকে ডেকেছেন। রোহান চমকে উঠল, কি বলছো? নিশা হাসল, ভয়ের কিছু নেই, চলো গিয়ে দেখি কি ব্যাপার। আধা ঘন্টার মধ্যেই তারা সেনগুপ্ত টেকনোলজিসের বিশাল কাচের ভবনে এসে পৌঁছালো। ভবনের বাইরে দামি গাড়ির সারি। নিশা জীবনেও এত বিলাসবহুল জায়গায় আসেনি।
রিসেপশনিস্ট তাদের দেখে বলল, নিশা ম্যাডাম, চেয়ারম্যান স্যার আপনাদের জন্যই অপেক্ষা করছেন। তারা সরাসরি লিফটে করে ওপরে চলে গেল। দেবরাজ সেনগুপ্ত তার সুবিশাল কেবিনে পায়চারি করছিলেন। কেবিনের দরজা খুলতেই তার নজর নিশার পাশে দাঁড়িয়ে থাকা রোহানের ওপর পড়ল। তিনি চমকে গিয়ে থমকে দাঁড়ালেন। রোহান? রোহানের দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। বাবা! কয়েক সেকেন্ডের জন্য বাবা ও ছেলে কেবল একে অপরের দিকে তাকিয়ে রইল। এরপর দেবরাজ সেনগুপ্ত ছুটে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। আমাকে মাফ করে দিস বাবা, আমি রাগের বশে তোকে অনেক বড় আঘাত দিয়ে ফেলেছিলাম। রোহানও কাঁদতে কাঁদতে বলল, আপনিও আমাকে ক্ষমা করবেন বাবা। পুরো কেবিনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হলো। কিছুক্ষণ পর দেবরাজের নজর নিশার দিকে পড়ল। তুমিই কি সেই নিশা? নিশা বিনয়ের সাথে মাথা নেড়ে বলল, জি স্যার। দেবরাজ সেনগুপ্ত গদগদ হয়ে বললেন, মা, তুমি আজ ওই চোরটিকে না আটকালে আমার সারা জীবনের সাধনা ধ্বংস হয়ে যেত। নিশা শান্ত স্বরে বলল, স্যার, আমি কেবল আমার নৈতিক দায়িত্ব পালন করেছি। দেবরাজ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আজকের দিনে তোমার মতো সৎ এবং সাহসী মেয়ে সত্যিই বিরল। তিনি তার ম্যানেজারকে ডেকে বললেন, নিশাকে আমাদের কোম্পানিতে সবচেয়ে সম্মানজনক একটি পদে নিয়োগ দেওয়া হোক। নিশা চমকে উঠল। দেবরাজ হাসি মুখে বললেন, তোমার মতো সৎ মানুষেরাই বড় সুযোগের দাবিদার। নিশা একটু ভেবে নম্র স্বরে বলল, স্যার, আপনি যদি সত্যিই আমাকে সাহায্য করতে চান তবে আমাকে কোনো তৈরি চাকরি দেবেন না, বরং আমাকে একটি সুযোগ দিন। কেমন সুযোগ? আমি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি লাইব্রেরি আর স্কুল খুলতে চাই। আমাকে শুধু সেই উদ্যোগের জন্য সামান্য কিছু বিনিয়োগ দিন। আমি নিজের যোগ্যতায় তা প্রমাণ করব। দেবরাজ নিশার আত্মবিশ্বাসে মুগ্ধ হলেন। ঠিক আছে, তুমি তোমার সুযোগ পাবে। কয়েক মাসের মধ্যেই নিশা নিজের পরিশ্রমে একটি সুন্দর স্কুল চালু করল। দিনে দিনে তার স্কুলের পরিধি বাড়তে লাগল। দেবরাজ সেনগুপ্ত তার এই নিঃস্বার্থ কাজ দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, এই সময়ের মধ্যে রোহান এবং নিশার মাঝে এক গভীর বন্ধুত্বের সৃষ্টি হয়েছিল। নিশার সরলতা, সততা আর আত্মনির্ভরশীলতা রোহানের হৃদয় জয় করে নিয়েছিল। একদিন সন্ধ্যায় রোহান তার বাবার সাথে কফি খাচ্ছিল। দেবরাজ হঠাৎ মুচকি হেসে জিজ্ঞেস করলেন, রোহান, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? জি বাবা, বলো। তুমি কি নিশাকে পছন্দ করো? রোহান লজ্জায় লাল হয়ে গেল। সে নিচু স্বরে বলল, হ্যাঁ বাবা, ও সত্যিই অসাধারণ। দেবরাজ হাসলেন, আমারও ঠিক তাই মনে হয়। কিছুদিন পর নিশাকে সেনগুপ্ত ভিলায় আমন্ত্রণ জানানো হলো। সে কিছুটা নার্ভাস ছিল। দেবরাজ সেনগুপ্ত কোনো ভনিতা না করে সরাসরি বললেন, নিশা, তুমি কি আমার ছেলে রোহানের জীবনসঙ্গী হতে রাজি আছো? নিশা মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। তার বিশ্বাসই হচ্ছিল না যে এত বড় মাপের একজন মানুষ তাকে এই প্রস্তাব দিচ্ছেন। সে রোহানের দিকে তাকালো। রোহান লাজুক হাসি মুখে তার দিকে তাকিয়েছিল। নিশা মাথা নিচু করে বিনীত স্বরে বলল, স্যার, যদি রোহানের কোনো আপত্তি না থাকে তবে এটা আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার হবে। কয়েক মাস পর পুরো শহর এক অভূতপূর্ব বিয়ের অনুষ্ঠানের সাক্ষী হল। একজন সাধারণ বস্তির মেয়ে আর দেশের অন্যতম ধনকুবেরের ছেলের বিয়ে। তবে এই বিয়ের সবচেয়ে চমৎকার দিকটি ছিল, এই সম্পর্ক কোনো ব্যাংক ব্যালেন্সের উপর ভিত্তি করে গড়ে ওঠেনি, গড়ে উঠেছিল খাঁটি মানবতার উপর। বিয়ের অনুষ্ঠানে দেবরাজ সেনগুপ্ত সবার সামনে মাইকে বললেন, আজ আমি জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি পেয়েছি। আসল সম্পদ টাকা নয়, আসল সম্পদ হলো মানুষের মতো মানুষ হওয়া। রোহান আর নিশা একে অপরের হাত শক্ত করে ধরল। আর সত্যি, যে অপরিচিত মেয়েটিকে রোহান একদিন রাস্তায় অসহায়ভাবে ঘুরতে গিয়ে আবিষ্কার করেছিল, সেই মেয়েটি আজ তার পুরো পৃথিবী হয়ে উঠেছিল।